নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা মোদির। মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, সই হচ্ছে ৩০টি চুক্তি ও সমঝোতা স্মারক। আদালতের নির্দেশনা মেনে হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু। ২ দিনের মধ্যে বিচ্ছিন্ন করা হবে সব সংযোগ। এখন থেকে খাবারে ফরমালিন পরীক্ষা করবেন ভোক্তা নিজেই। লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের। নিষেধাজ্ঞার পরও শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন, সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান। এবং এবার আরো বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। জমে উঠেছে কেনাকাটা, পোশাকে উজ্জ্বল রঙে উৎসবের আমেজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। কিছুক্ষণের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসবেন তারা। বৈঠক শেষে দুদেশ যৌথ সংবাদ সম্মেলন করবে। বৈঠকের পর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ৩০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এরপর হিন্দি ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। এরপরই হাউজের বলরুমে দুদেশের যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবনের ফোর্স কোর্টে গার্ড অব অনার দেওয়া হয় শেখ হাসিনাকে। বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সুসজ্জিত গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নরেন্দ্র মোদী সহ মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অভ্যর্থনা শেষে ৯:৩০টার দিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরসঙ্গী মন্ত্রী সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। কলকাতা খুলনা রুটে সরাসরি বাস সার্ভিসের উদ্বোধন আজ। নয়াদিল্লিতে পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাস সার্ভিস কলকাতা, ঢাকা, চট্টগ্রাম ছাড়াও কলকাতা, ত্রিপুরা, শিলং পর্যন্ত চলাচল করবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সিটি অফ জয়, কলকাতার উপশহর বলে পরিচিত সল্টলেকের এই জায়গার নাম করুণাময়ী। ১৯৯৯ সাল থেকে দুই দেশের মধ্যে কলকাতা ঢাকা রুটের আন্তর্জাতিক বাস চলছে। আন্তর্জাতিক টার্মিনাল হলেও কোথাও এর নামগন্ধ নেই। আন্তর্জাতিক মানের বাস সেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তুষ্টি রয়েই গেছে। যাত্রীদের অভিযোগ, তারা আন্তর্জাতিক মানের সুবিধা পাচ্ছেন না। তাদের আশা পূরণে ব্যর্থ পরিবহন ব্যবস্থা। বাসের সিটগুলো এখন একটু কনজেস্টেড হয়ে গেছে। নর্মালি এই বাসগুলোতে ৯ সিরিয়ালের সিট থাকে, তাহলে পা রেখে আরাম মতো বসা যায়, ঠিক আছে, কিন্তু এখন ১০ সিরিয়াল করে ফেলছে। আগের পর্যায় থেকে কিছুটা উন্নতিও হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতিও হয়েছে। সেই জন্য আমরা যেগুলো অবনতি হয়েছে সেইগুলিকে আমরা আরো ডেভেলপ করার জন্য আমরা নিজেরাও সচেষ্ট হচ্ছি। আমাদের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আমরা জানিয়েছি। পাশাপাশি নতুন এই সূচনায় অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাস সেবা উন্নয়ন ছাড়াও কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা মনে করছেন এতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। খুলনা থেকে নতুন সার্ভিস চালু হতে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক মঙ্গলজনক। যোগাযোগ ব্যবস্থার এখন যে উন্নততর হচ্ছে সেটাকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করব ভবিষ্যতে এটি আরো অনেক বেশি পরিমাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। যত যোগাযোগ বাড়বে তত আমাদের সম্প্রীতিও বাড়বে, সৌহার্দ্য বাড়বে। শনিবার কলকাতা খুলনা রুটের নতুন বাস ও ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। খুলনা কলকাতা সরাসরি ট্রেন সার্ভিসও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, কবির, আপনারা জানেন যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক, এটি একটি ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম, ঐতিহাসিক একটি পথ দিকে যাত্রা করছে। আজকে আনুষ্ঠানিকভাবে
খুলনা কলকাতা যে ট্রেন চলাচল যোগাযোগ এটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। সকাল 8টা থেকে 8টার দিকে খুলনা থেকে খুলনা কলকাতা যে মৈত্রী এক্সপ্রেস 2 ট্রেন সেটি কিন্তু 11:15টার দিকে বেনাপোলে এসে পৌঁছেছে। এবং আজকে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে কিছুক্ষণের মধ্যেই তারা এই মৈত্রী এক্সপ্রেস যে ট্রেনের সূচনা করবে। তবে আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে এটি যাত্রা শুরু করছে এবং আনুষ্ঠানিকভাবে বা যাত্রী নিয়ে কিন্তু যাত্রা শুরু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে আমাদের রেলওয়ে সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আজকে যে এখান থেকে যে ট্রেনটি কলকাতার শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি কিন্তু সেখানে কিছু মন্ত্রণালয় নির্ধারিত কিছু ব্যক্তি কলকাতাতে তারা যাবেন এবং সেখানে তারা যে সকল প্রতিবন্ধকতা আছে এই সার্ভিসটি চালু করতে সেই প্রতিবন্ধকতা গুলোকে তারা দেখভাল করবেন এবং সেগুলো সমাধান করে তারপরে হয়তো এই নিয়মিত চলাচলের জন্য তারা এটি ব্যবস্থা করবেন দু দেশের সঙ্গে আলোচনা সাপেক্ষে। তো আপনারা জানেন যে একটি ঐতিহাসিক পটভূমি আছে খুলনা কলকাতা রেল যোগাযোগ। 1881 সালে তৎকালীন ব্রিটিশ শাসনামলে কিন্তু প্রথম খুলনা কলকাতা রেল যোগাযোগ শুরু হয়। এর পরে কিন্তু মাঝে মধ্যে লোকসানের কারণে বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। তো সর্বশেষ 73 সালে যেটি আমরা রেলওয়ে সূত্রে জেনেছি যে কিছুদিনের জন্য সর্বশেষ যাত্রী খুলনা থেকে কলকাতার ট্রেন যোগাযোগ ছিল, তো সেটি কিন্তু তখনই বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন চলার পর। সেই হিসাবে কিন্তু 43 বছর পর কিন্তু আজকে পরীক্ষামূলকভাবে সেই ট্রেনের যাত্রা শুরু করছে। তো এখানে আমরা যেটি সকালে দেখেছি যে খুলনা থেকে ট্রেনটি যখন বেনাপোলে এসে পৌঁছায় এই আসার পথে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং সরকারকে অভিনন্দন জানিয়েছেন এই কারণে যে দুদেশের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সুসম্পর্কের যে সেতু বন্ধন সেটি কিন্তু আজকের এই রেল যোগাযোগ। তো এর মধ্য দিয়ে কিন্তু দুদেশের অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ করে খুলনা এবং গোটা দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতার পাশাপাশি এখানকার যে সামাজিক সাংস্কৃতিক যে সম্পর্কটা সেটি কিন্তু বৃদ্ধি পাবে বলে এখানকার মানুষ তারা কিন্তু আশা প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে কবির বেনাপোল স্থলবন্দর থেকে খুলনা কলকাতা যে ট্রেন যোগাযোগ ব্যবস্থার পরীক্ষামূলক যে যাত্রা তার উদ্বোধন অনুষ্ঠানের সর্বশেষ। তরিকুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন বেনাপোল থেকে। সেখানে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খুলনা কলকাতা রুটের ট্রেন সার্ভিস। সময় সংবাদ আরও থাকছে। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল, আরও 5টিকে কারণ দর্শানোর নির্দেশ। খাবারে ফরমালিনের উপস্থিতি এখন থেকে ভোক্তারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। বুয়েটের একদল গবেষক উদ্ভাবন করেছেন লিটমাস কাগজের একটি স্ট্রিপ। এই স্ট্রিপের মাধ্যমে খাবারে ফরমালিনের উপস্থিতি ও মাত্রা বুঝতে পারবেন ক্রেতারা। এরই মধ্যে এই উদ্ভাবনের সত্য চেয়ে আবেদন করেছেন গবেষকরা। রিপোর্ট সেলিয়া সুলতানার। খাবারে ফরমালিন উপস্থিতি ভোক্তারা সাধারণত প্রতিদিনের অভিজ্ঞতায় বুঝে নেন। কাঁচা বাগুন, টমেটো এগুলো কিন্তু পচে না, কাঁচামরিচ কিন্তু পচে না। সব জায়গায় তো বিশ্বাস করে আমরা খাবার খাচ্ছি, যদিও জানি এটাতে ফরমালিন আছে। ফরমালিন দেওয়া মাছটা যখন খাই পুরো উল্টো, কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিছু নাই। তবে এখন থেকে শুধুমাত্র ফরমালিন ডিটেক্ট করতে একটি মাত্র স্ট্রিপ দিয়ে খাবারে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে পারবেন ক্রেতারা। যে খাবারে ফরমালিনের উপস্থিতি যত বেশি থাকবে, এই রাসায়নিক পদার্থ মেশানো স্ট্রিপটি তত বেশি গাঢ় বেগুনি রং ধারণ করবে ধীরে ধীরে। সরাসরি ওই খাবারটার ওপর প্রয়োগ করতে পারেন, অথবা খাবারটার ধোয়ার যে পানি, সেই পানিতে ওই পেপারটা ডিপ করলে তখন যদি ফর্মালডিহাইড থাকে বা ফরমালিন থাকে তার প্রেজেন্সে সে কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা ঠিক ওরকম ফরম্যাটেই রাখতে চেয়েছি যেন একজন সাধারণ মানুষ মিনিমাম নলেজ নিয়ে যেন এটাকে অ্যাপ্লাই করতে পারে। 3 বছরের এই গবেষণায় অংশ নেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13 জন গবেষক। গবেষকরা মাঠ পর্যায়ে গুঁড়া দুধ, তরল দুধ, শাকসবজি, ফলমূল ও মাছ সহ 55টি খাবারের উপর গবেষণা করে তাদের অভিজ্ঞতা জানান। ফল, সবজি, মাংসের আইটেমগুলো আছে আর বেভারেজের মধ্যে রেঞ্জটা যতটুকু থাকার কথা রেঞ্জের মধ্যে আছে, কিন্তু টেট্রা প্যাকের যে লিকুইড দুধগুলো আর গুঁড়া দুধগুলো সেখানে কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একজন মানুষের শরীরের জন্য ফরমালিন গ্রহণ
গ্রহণযোগ্য মাত্রা 0.15 ppm। কিন্তু বাজারে যেসব খাদ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক খাবারেই অতিমাত্রায় ফরমালিন থাকায় খাবারের পুষ্টিগুণও কমছে বলে উঠে আসে গবেষণায়। প্রোটিন ফ্যাটে অ্যাকচুয়ালি ওভাবে একদম যে করে না তা না, প্রোটিনের উপরে কিছুটা ইফেক্ট আছে কিন্তু ফ্যাটের উপরে ওভাবে ইফেক্টটা নেই, আর রিঅ্যাকশনটা হয় প্রোটিনের সাথে বেসিক্যালি। মাছের স্যাম্পলে ফ্যাটের কন্টেন্ট আপনার 2%, 2% উপরে উঠে যাবে, তখন ফর্মালডিহাইডটা ফ্যাটের সাথে বেশি রিয়েক্ট করবে। গবেষকরা জানান সাধারণ মানুষ যেন এই উদ্ভাবনের পুরোপুরি সুফল পায় সেটি এখন তাদের প্রধান লক্ষ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের হায়দ্রাবাদ হাউজে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে। फोन बंद कर दो, आवाज साइलेंट कर दीजिए प्लीज, साइलेंट प्लीज, साइलेंट। एडवाइजरी क्यों चला रहे हो? अरे वो বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যেই। বৈঠক যখন শুরু হয় তখন আমরা আবার সেখানে চলে যাব। More than 20 packs are set to be inked after delegation-level talks between the two prime ministers. Those are live visuals we're getting you from Hyderabad House. Prime Minister Narendra Modi and his Bangladesh counterpart, Sheikh Hasina. इतना शोर मचा दिया इतनी देर हेलो বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে। আমরা পরবর্তীতে আবার সেখানে যাব। দেখছেন সময় সংবাদ। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। এগিয়ে চলছে পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চলতি সপ্তাহের মধ্যেই কাজ শেষ করে বৈশাখের আনন্দে মাতবেন এমন প্রত্যাশা শিক্ষার্থী শিল্পীদের। রিপোর্ট বিথি হকের। আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। এবছর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য এই চরণটির আলোকেই গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিবেচনা করে সকল অশুভের অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত হয়ে আসুক বাংলা নতুন বছর। আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জানালেন, চারুকলার বাইরেও এবার বিভিন্ন প্রতিষ্ঠানে শোভাযাত্রা উদযাপনের জন্য প্রচুর মুখোশছড়া ও প্রতীকের চাহিদা থাকায় তাদের ওপর কাজের চাপও বেশি। যে মোটিভগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোই থাকছে। নতুনত্ব বলতে আমরা এর আগে যেসব বৈশাখে কাজ করছি সেখান থেকে কিছু মোটিভ সিলেক্ট করা হয়েছে। প্রস্তুতি এবার ভালোই,
আমাদের আসলে অর্ডার এত বেশি আসছে যে প্রস্তুতিটা মানে ভালো না নিয়ে পারা যাচ্ছে না। আর হচ্ছে আমাদের কাজের অগ্রগতি অনেক ভালো, 50 ভাগ কাজের মতো আমাদের এগোচ্ছে। তো আমাদের হচ্ছে 13 তারিখের মধ্যে তো শেষ করতে হবে অবশ্যই। তো আমরা 10 তারিখের মধ্যে হচ্ছে এই বাঁশের যে কাজ এটা শেষ করে ফেলবো। চারুকলা অনুষদের ডিন জানালেন, জাঁকজমকপূর্ণ এই শোভাযাত্রা অন্যান্য বারের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবার। ধর্মীয় বিভাজনে আমাদেরকে বিভাজিত করে এর মধ্যে আমাদের বাঙালি সংস্কৃতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বাঙালি সংস্কৃতির প্রতি। আমরা এই ধরনের কুপমণ্ডুকদের কথায় আমরা কান দিতে চাই না। 1989 সাল থেকে এ মঙ্গল শোভাযাত্রা বর্তমানে দেশের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ উৎসবের অংশ হিসেবে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অংশগ্রহণে উদযাপন হচ্ছে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ শুরু। আধুনিক মানের সুবিধা পাবেন ভ্রমণ পিপাসুরা, সার্বক্ষণিক নজরদারির পরামর্শ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে জাটকা ধরছেন জেলেরা। ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান তারা। জাটকা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে তা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে নদীতে জাল ফেলে জাটকা ধরছেন জেলেরা। ইলিশ রক্ষায় নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না তারা। মহাজনের ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। আর সরকারিভাবে দেয়া খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। শুধু চাউলেই তো আমাকে সমস্যা শেষ হয় না, আমার পোলাপান ব্যবহার করার লাগে, সামগ্রী সদাইপাতি কিনা খাওয়ার লাগে। এটার অভাবই নদীতে আইছি, না হলে কি আমরা এই নদীতে সরকার অবাধ্য করে কি আমরা আইতাম? সরকারের অভিযান আমরা মানতাম। জেলার 4 উপজেলার 85টি মাছের আড়ত সহ স্থানীয় বাজারে অবাধে চলছে জাটকা কেনাবেচা। তবে মৎস্য বিভাগ ও প্রশাসনের দাবি, জাটকা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা নদী এবং রাস্তাতে টহল দিচ্ছে। আমাদের মৎস্য যে কর্মকর্তারা আছেন তারা মাঠ পর্যায়ে নদীতে অভিযান পরিচালনা করছেন। জেল এবং জরিমানার দুটোর বিধানই আছে, তবে আমরা মানুষকে আসলে জেল দিতে চাই না, কারণ জেলেরা অত্যন্ত দরিদ্র, সেটা আমরা জানি। আমরা চাই তারা সচেতন হবে। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে এটা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য। 40 কেজি চাল বিনামূল্যে তাদের দিয়ে থাকে। অনেকে হয়তো মনে করে যে এটা যথেষ্ট না। আমরা চেষ্টা করবো, সরকারকে বলবো এটা আরো বাড়ানো যায় কিনা। বেসরকারি হিসেব মতে শরীয়তপুরে প্রায় 25,000 জেলে পরিবার রয়েছে, তবে সরকারিভাবে নিবন্ধিত 12,194টি পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। সকাল 9টা থেকে কার্যক্রম শুরু করে পরিবেশ অধিদপ্তর। রোববার পর্যন্ত 2 দিনব্যাপী অভিযানে সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে ট্যানারিগুলোতে চামড়া সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি থাকায় মালিকরা শুধু কারখানার নিরাপত্তার জন্য বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়েছেন। এদিকে এখনও শতাধিক কারখানা হাজারীবাগে অবস্থান করায় বেকারত্বের আশঙ্কা ব্যক্ত করে সরকারের প্রতি বিকল্প কর্মসংস্থান সৃষ্টিরও দাবি জানিয়েছেন শ্রমিকরা। এর আগে গত 4 এপ্রিল পরিবেশ অধিদপ্তর সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনার প্রস্তুতি নিলেও ঢাকায় 2টি সম্মেলন থাকার কারণে তা পেছানো হয়। হাজারীবাগে রয়েছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। সরাসরি আমরা এখন তার কাছে চলে যাব। জুবায়ের, সকাল 10টা থেকে এবং 9:30 10টার কিছু আগে থেকে যে অভিযান শুরু হয়েছে এবং গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং ডিপিডিসি এবং ওয়াসার যারা কর্মী রয়েছেন, কর্মচারী-কর্মকর্তারা রয়েছেন, তাদের উপস্থিতিতে যে কাজ চলতেছে, এখনো আমরা অভিযানের মধ্যেই আছি। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই ঠিক একটা ডিপিডিসির একটা গাড়ি রয়েছে, তারা এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে তারা মোট 5টি
দলে বিভক্ত হয়ে হাজারীবাগে কাজ করছেন এবং আমাদেরকে তারা জানিয়েছেন মোট 300টি ইউনিট রয়েছে এখানে বিদ্যুতের ইউনিট, এবং এই 300টি ইউনিটের বিদ্যুৎ সংযোগের মধ্যে তারা এরই মধ্যে 150টির মতো বিচ্ছিন্ন করে ফেলেছেন এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা সব সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং এখানে যে বিষয়টি আসলে খুবই একটু আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে সেটি হলো যে যখন এরকম একটি শিল্প বাংলাদেশে এই প্রথম কোনো শিল্প একেবারে সরাসরি স্থানান্তর বা রিলোকেট করার একটি উদ্যোগ সরকার নিয়েছে 2003 সালে, সেখান থেকে আজকে প্রায় 14 বছর পার হয়ে গেছে এবং সেখানে এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি বলতে হাজারীবাগে সিইটিপির কাজ মোটামুটি কিছুটা, সাভারে সিইটিপির কাজ মোটামুটি কিছুটা হয়েছে এবং সেখানে কয়েকটি মডিউলও তৈরি হয়েছে, বাট এখনো কিন্তু সেখানে পুরোপুরি শিল্পনগরী চালুর মতো অবস্থায় সাভার শিল্পনগরী, নতুন শিল্পনগরী যেতে পারেনি। সেই রকম একটি প্রেক্ষাপটে এই যে বিপুল সংখ্যক শ্রমিক আসলে কর্মহীন হয়ে গেলেন এবং আজকে থেকে দৃশ্যমান তারা আসলে তাদের আর কোনো কাজ নেই এবং এই চামড়া শিল্প বিষয়টা এতটাই বিশেষায়িত যে এখানে যারা কাজ করেন এই শ্রমিকদের আসলে অন্য কাজের অভিজ্ঞতা খুবই কম আছে এবং যে কারণে তারা যে হুট করেই আজকে ট্যানারি বন্ধ, কালকে যে আরেকটা নতুন কাজ খুঁজে নেবেন বা নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেটিও কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে তাদের জন্য, কারণ এখানে চামড়ার যে কাজগুলো করা হয় এবং এখানে সম্পূর্ণ কেমিক্যালের কাজ এবং এই কেমিক্যালের মাধ্যমে এই যে প্রক্রিয়াজাতকরণ এবং প্রাথমিকভাবে যে চামড়ার যে প্রাথমিক কাজটা সেটা হলো ওয়েট ব্লু সেকশন এবং ওয়েট ব্লু সেকশনের কাজটা আপনারা জানেন যে ওয়েট ব্লু সেকশনের কাজটাই চামড়া শিল্পের প্রাথমিক কাজ এবং এই বিষয়টি আসলে খুব বেশি আলোচিত হচ্ছে এবং এই শ্রমিকদের আসলে ভবিষ্যৎ কি এবং তাদের বিকল্প কোনো কর্মসংস্থান তৈরি হবে কিনা বা এই শিল্পের ভবিষ্যৎ কি এখন আসলে সেটিও কিন্তু যথেষ্ট প্রশ্নের যোগান দিচ্ছে এখন। তো কবির, আমার কাছে হাজারীবাগের যে চামড়া শিল্প চামড়া ট্যানারিগুলোতে যে সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে তার কাছে সবশেষ খবরাখবর ছিল এ পর্যন্তই। জুবাই ফয়সাল জানাচ্ছিলেন রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে, সেখানে যে ট্যানারিগুলো রয়েছে সেখানকার সেবা সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে আজ, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একাডেমিক সনদ বাতিল হওয়ায় চরম বিপাকে পড়তে যাচ্ছে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 10,000 শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত চিঠি প্রমাণ করে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায় করেছিল, যার পরিমাণ সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠির মাধ্যমে ভর্তি নীতিমালা 2016-11 দ্বারা অমান্য করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়। এছাড়া অপর এক চিঠিতে একাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। ফি কত নিতে পারবে সেটা মন্ত্রণালয় কর্তৃক একেবারেই নির্ধারিত, কিন্তু তার বাইরে গিয়ে 20,000 থেকে আরম্ভ করে একেবারে 50,000 পর্যন্ত তারা উন্নয়ন ফির নামে এবং অন্যান্য ফির নামে রসিদ ছাড়াও তারা আদায় করেছে অভিভাবক থেকে। বছরের শুরুতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলার সময় সরকার নির্ধারিত ফি চেয়ে কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। চট্টগ্রামের জেলা প্রশাসনের 5টি দল অনুসন্ধান শেষে নগরের 46টি শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের সত্যতা খুঁজে পায়। এর মধ্যে 35টি শিক্ষা প্রতিষ্ঠান আদায়কৃত বাড়তি ফি ফেরত এবং সমন্বয়ে রাজি হলো। 11টি শিক্ষা প্রতিষ্ঠান নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একাডেমিক স্বীকৃতি বাতিলের যে উদ্যোগটা সরকার নিয়েছে, এটার ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে শিক্ষা প্রশাসনের যে নৈরাজ্য ছিল, যে অনিয়ম ছিল, যে লাগামহীন যে তাদের টাকা আদায়ের যে মহোৎসব ছিল, এটা কিন্তু লাগাম টেনে ধরবে। 10,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। একাডেমিক সনদ বাতিল হওয়া 6টি শিক্ষা প্রতিষ্ঠানে। বছরের মাঝামাঝিতে এসে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হবে এসব শিক্ষার্থীদের। আর শিক্ষার্থীদের এই সমস্যাকে পুঁজি করে বিশেষ সুবিধা নিতে চাই অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করব, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রীর শিক্ষা জীবনের একটা বছর জড়িয়ে আছে, তাদের লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয়। তবে এই ফাঁদে পা দিতে চায় না শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করার জন্য রোববার সকালে বৈঠক করবেন বলে জানালেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবার একটু বসবো যে কিভাবে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা যায়, যাতে অন্য কোনো প্রতিষ্ঠানে তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা আমরা করতে পারি। নগরীতে 200-এর বেশি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এরই মধ্যে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। দরপত্র বন্টনের পর শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। ভ্রমণ পিপাসুরা এখান থেকে আধুনিক মানের পর্যটন সুবিধা পাবেন বলে মত কর্তৃপক্ষের। টেকনাফ ঘুরে এসে মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে রিপোর্ট সানপি রুপলের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। তবে বিচ্ছিন্ন হোটেল মোটেল আর এলোমেলো ব্যবস্থাপনায় সৈকতের সৌন্দর্যে বিশৃঙ্খল অবস্থা চোখে পড়ে যে কারো। এখান থেকে কক্সবাজার হয়ে টেকনাফ মেরিন ড্রাইভ, তার পাশেই সমুদ্রের কোল ঘেঁষে টেকনাফের সাবরঙে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা 1027 একর জমিতে একটি বিশেষ ট্যুরিজম জোন করতে যাচ্ছে। তীরে ভেড়া জেলেদের দু একটি সাম্পান ছাড়া এই এলাকাটি এখনও বেশ নির্জন। তবে বেজার পরিকল্পনা এখানে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে পর্যটকদের জন্য। থাকবে 5 তারকা হোটেল, ইকো ট্যুরিজম, সেন্ট মার্টিন বেড়ানোর জন্য সি ক্রুজও। সব মিলিয়ে নির্ভেজাল ভ্রমণে আন্তর্জাতিক মানের আধুনিক সব সুবিধার সমন্বয়। সাবরগের মতো টেকনাফ বন্দরের ঠিক কাছেই এই নাফ নদীতে জেগে ওঠা একটি চরকেই করা হবে স্পেশাল ট্যুরিজম জোন, যার আদি নাম জালিয়ারদেব এবং নতুন নাম আত্মপ্রকাশ করবে নাফ ট্যুরিজম পার্ক হিসেবে। দূর থেকে দেখলে দ্বীপটিকে মনে হয় ফুটবল আকৃতির একটি ভাসমান বনভূমি। দীর্ঘদিন দখলে থাকার পর 271 একরের দ্বীপটিতে হতে যাচ্ছে ট্যুরিজম পার্ক। এর মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কয়েকটি বিদেশি কোম্পানি আগ্রহ জানিয়েছে। এখানে থাকবে হোটেল, মোটেল, কেবল কার, ভাসমান জেটি, শিশু পার্কের মতো ব্যবস্থা। আগামী 1-1.5 বছরের মধ্যেই এটা ব্যবহার উপযোগী হবে। আমরা দেশি বিদেশি পর্যটকদের আহ্বান করতে পারবো। নাফ ট্যুরিজম পার্ক হিসেবে আমরা বলবো। ওখানে একটা রোপওয়ে হবে, একটা হ্যাঙ্গিং ব্রিজও হবে, যাতে করে সিলটেশনে কোনো প্রবলেম না হয়। বিশ্লেষকদের পরামর্শ, বিশেষ পর্যটন অঞ্চলের এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সার্বক্ষণিক তদারকির। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের যে কনসেপ্টগুলো, এগুলোকে মাথায় রেখে এই দুটো অঞ্চলে কিন্তু এই ধরনের পর্যটন শিল্পগুলো আমরা বিকাশ করার কথা ভাবতে পারি। একই সাথে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করারও একটা বিষয় দরকার হবে। টেকনাফের দুটি বিশেষ পর্যটন অঞ্চল বাস্তবায়ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 50,000 লোকের কর্মসংস্থান হবে বলে ধারণা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের। সানবির রূপল, সময় সংবাদ, টেকনাফ। দেশের বাইরের খবর। ফ্লোরিডায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। শুক্রবার এই বৈঠকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দুই নেতা 100 দিনের পরিকল্পনা গ্রহণে সম্মত হয়েছেন। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে চীন মার্কিন সম্পর্ককে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে দুই দেশের মতপার্থক্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং এর ফলে চীন যুক্তরাষ্ট্র বিদ্যমান সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। অন্যদিকে চীন মার্কিন সম্পর্ককে আস্থা ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতি ও সামরিক শক্তিতে গুরুত্বপূর্ণ এই দুই দেশের সম্পর্ক উন্নয়ন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রেসিডেন্ট শির আমন্ত্রণ গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যেতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বাংলাদেশ দলের সাথে কাজ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের ফলাফলই টাইগারদের সেরা প্রাপ্তি। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের শ্রীলঙ্কার ট্রেনার মারিও ফিল্লাফারায়ান। এছাড়া বছর জুড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যস্ততা থাকায় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটা চ্যালেঞ্জিং। বিষয়টি মাথায় রেখেই ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। আমার জন্মভূমি শ্রীলঙ্কায় হলেও আমি পেশাদার, তাই বাংলাদেশের পক্ষেই আছি। আর শ্রীলঙ্কার মাটিতে অন্য যে কোনো দেশের ক্ষেত্রে জয় পাওয়া খুবই কঠিন। সেখানে বাংলাদেশ 3টি সিরিজে সমতায় শেষ করেছে। আমার মতে এটি টাইগারদের সেরা অর্জন। ব্যস্ত সূচির ব্যাপারটি মাথায় রেখে আলাদা পরিকল্পনা করেছি। বিশেষ করে প্রতিটি ক্রিকেটারকে আলাদা করে সময় আর পরামর্শ দেবে ফিটনেস ঠিক রাখার জন্য। তারা যদি ঠিকভাবে কাজগুলো করে তাহলে ইনজুরি এড়ানো সম্ভব হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। সই হতে পারে 30টি চুক্তি ও সমঝোতা স্মারক। আদালতের নির্দেশনা মেনে হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু। 2 দিনের মধ্যে বিচ্ছিন্ন করা হবে সব সংযোগ। এখন থেকে খাবারে ফরমালিন পরীক্ষা করবেন ভোক্তা নিজেই। লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের।
নিষেধাজ্ঞার পরও শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন, সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান। এবং এবার আরো বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। জমে উঠেছে কেনাকাটা, পোশাকে উজ্জ্বল রঙে উৎসবের আমেজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।